প্রিয় শিক্ষার্থী, আমি খালিদ হাসান। আর আজকে আমাদের পাঠ্য দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের দ্বিতীয় পাঠের দ্বিতীয় কবিতা কবি শঙ্খ ঘোষের লেখা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। কবিতাটির নাম আই আরও বেঁধে বেঁধে থাকি রবীন্দ্রনাথের বিসর্জন নাটক থেকে নেওয়া হতে পারে, কারণ বিসর্জন নাটকে জয়সিংহের সংলাপে আমরা আই আরও বেঁধে বেঁধে থাকি এই কথাটি শুনতে পাই। এবার আমরা কবি পরিচিতি সম্পর্কে দু এক কথা জেনে নেব। কবি শঙ্খ ঘোষ অধুনা বাংলাদেশের অন্তর্গত চাঁদপুরে 1932 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন, আর 2021-এর 21শে এপ্রিল তিনি মারা যান। কবির প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ, আর কুন্তক হল কবির ছদ্মনাম। কবির প্রথম প্রকাশিত কাব্যের নাম দিনগুলি রাতগুলি 1956 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। এছাড়াও অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নিহিত পাতাল ছায়া 1967, মূর্খ বড় সামাজিক নয় 1974, বাবরের প্রার্থনা 1976, পাঁজরে দাড়ির শব্দ 1980, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে 1984, ধুম লেগেছে হৃৎকমলে 1987, লাইনেই ছিলাম বাবা 1993, গান্ধর্ব কবিতাগুচ্ছ 1994, ছন্দের ভেতরে এত অন্ধকার 1999, জলই পাষাণ হয়ে আছে 2004। কবি নানান পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার প্রাপ্য পুরস্কারগুলি হল নরসিংহ দাস পুরস্কার 1977 খ্রিস্টাব্দে মূর্খ বড় সামাজিক নয় এই কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 1977 খ্রিস্টাব্দে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য। রবীন্দ্র পুরস্কার 1989 খ্রিস্টাব্দে ধুম লেগেছে হৃৎকমলে কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন। সরস্বতী সম্মান এটা গান্ধর্ব কবিতাগুচ্ছ জন্য পেয়েছেন। দেশিকোত্তম 1999 খ্রিস্টাব্দে পেয়েছিলেন বিশ্বভারতী থেকে। পদ্মভূষণ 2011 সালে পেয়েছেন ভারত সরকার কর্তৃক। ডিলিট 2015 সালে পেয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর, ভারত সরকার কর্তৃক। আর জ্ঞানপীঠ পেয়েছেন 2016 খ্রিস্টাব্দে। এবার আমরা জেনে নেব আমাদের আলোচ্য কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির উৎস। আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যটির রচনাকাল 2001 থেকে 2003 খ্রিস্টাব্দ, আর প্রকাশকাল 2004। এবার আমরা কবিতার প্রেক্ষাপট সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব। আলোচ্য কবিতাটি একটি যুদ্ধবিরোধী কবিতা। যুদ্ধবাজদের বর্বরচিত আক্রমণের সামনে সাধারণ মানুষের আর্তনাদ, যন্ত্রণা, অসহায়তা ও বিপন্ন অস্তিত্বের কথা ফুটে উঠেছে। এবার আমরা প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব। সাহিত্যের ক্ষেত্রে কোনো কবিতা কিংবা গল্প যাই হোক না কেন, প্রায় সবেতেই সমসাময়িক পরিস্থিতির একটা ছাপ সাহিত্যিকের লেখায় ধরা পড়ে। কবিতাকে ভালোভাবে বুঝতে গেলে কবিতাটি লেখার সময় দেশের আভ্যন্তরীণ বা বিশ্বের আভ্যন্তরীণ পরিস্থিতি কেমন ছিল তা জানলে অনেক প্রাসঙ্গিক তথ্যের সন্ধান মেলে। আমাদের আলোচ্য কবিতাটি লেখা হচ্ছে 2000 সালের ঠিক পরপরেই। তাহলে আমরা সেই সময়কার দেশের এবং বিশ্বের পরিস্থিতি কেমন ছিল তা একটু নজর করে দেখব। আমাদের দেশের মধ্যে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে তখন কী ঘটনা ঘটছে? কিছু মর্মান্তিক ঘটনা ঘটছে 1999 খ্রিস্টাব্দে। উড়িষ্যার কেওনঝড় জেলায় অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনসকে দুই শিশুপুত্র সহ তার গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। এছাড়াও সেই বছরই ঘটেছিল কার্গিল বিমান বাহিনীর পাক অনুপ্রবেশকারীদের ওপর বোমা নিক্ষেপ করা, আর কার্গিল যুদ্ধে অপারেশন বিজয়ের পরিসমাপ্তি ঘটেছিল সেই সময়। এবার আমরা একটু বিশ্বর দিকে নজর দেব। 1996 খ্রিস্টাব্দে আফগানিস্তানে তালিবানদের কাবুল দখল করে নেওয়া কিংবা রাষ্ট্রপতি নাজিবুল্লাহর ফাঁসি দেওয়া, 1997 খ্রিস্টাব্দে চীনের হাতে ব্রিটেনের হংকংকে তুলে দেওয়া, 1998 পাকিস্তানের 6টি পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ করা, 1999 কসোভো যুদ্ধ কিংবা রাশিয়ার চেচনিয়া যুদ্ধ, আর 2001 খ্রিস্টাব্দে আফগানিস্তানে তালিবানদের দ্বারা বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো সমস্ত ধ্বংস করা, নিউ ইয়র্কে 110 তলা জমজ টাওয়ারকে ধূলিসাৎ করে দেওয়া, আবার আফগানিস্তানে মার্কিনদের হামলা। অতএব এত সব ঘটনা ঘটছে এই কবিতা লেখার ঠিক আগেই। তাই তো কবি সাধারণ মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সন্ধিহান প্রকাশ করেছেন পুরো কবিতা জুড়ে। আমাদের কবিতাটি দুটি স্তবকে বিন্যস্ত এবং প্রত্যেকটি স্তবকে 12টি করে চরণ বা পঙ্ক্তি রয়েছে। সুতরাং আমাদের কবিতাটি 24 লাইন বা পঙ্ক্তি বিশিষ্ট একটি কবিতা।
এবার আমরা মূল কবিতায় প্রবেশ করব। প্রথম লাইন দেখো, আমাদের ডান পাশে ধস। ধস কি? ধস হলো মাটি, বরফ কিংবা পাথরের বড় যে চাঙড় বা চাপ, যেটা ওপর থেকে গতি নিয়ে নিচে খসে পড়ে, সেটাকে বলা হয় ধস। তাহলে বলছে আমাদের ডান পাশে ধস, ডান দিকে কি রয়েছে? এরকম ধস রয়েছে। আমাদের বাঁয়ে গিরিখাত। গিরিখাত কি না, তো পর্বতের মধ্যে অবস্থিত গভীর গর্তকে বলা হয় গিরিখাত। তাহলে আমাদের বাম দিকে রয়েছে গিরিখাত বা পর্বতের মধ্যেকার সেই গর্ত। তাহলে উক্ত প্রথম দুই লাইনের দ্বারা কবি একটা মানে অস্তিত্ব সংকটের প্রসঙ্গকে উত্থাপিত করার চেষ্টা করলেন। যুদ্ধ সংগঠিত হওয়া মাত্র সাধারণ মানুষের দৈনন্দিন সহজ সরল জীবন একটা চরম আঘাত নেমে আসে। এই বিপন্নতাকে কবি বিপদসংকুল পার্বত্য পথে চলাচলের সঙ্গে একটা উপমা দিয়ে বোঝাতে চেয়েছেন। যুদ্ধ দানা বাঁধলে সাধারণ মানুষের যেন এমন পথ ধরেই চলতে হয় যার একদিকে ধস থাকে আর অন্যদিকে থাকে গিরিখাত। তারপরের লাইন দেখো, আমাদের মাথায় বোমারু। বোমারু কি? বোমারু হলো আক্ষরিক অর্থ হচ্ছে বোমা নিক্ষেপক, অর্থাৎ যা থেকে বোমা নিক্ষেপ করা হয়। এখানে অবশ্য বোমারু বিমানের কথাই বোঝানো হয়েছে। আসলে আধুনিককালে যুদ্ধের অন্যতম অঙ্গই হলো এই বিমান। মাথার উপরে খোলা নীল আকাশ, যা মুক্তির, আনন্দের, স্বচ্ছন্দ জীবনের পরিচায়ক। কিন্তু সেখানে যখন ঘুরপাক খায় বোমারু বিমান, তখন সাধারণ মানুষের রোজকার জীবনধারণ প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। মানুষদের সংকটাপন্ন জীবনযাত্রার প্রতীক হিসেবেই এই লাইনটির অবতারণা করেছেন কবি। তারপরের লাইন রয়েছে, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ হলো তুষার বা বরফ। এখানে বোঝাতে চাইছে সাধারণ মানুষ যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে বাঁচতে পারবে না। ডানে বামে ওপরে নিচে সবেতেই তাদের বাধা। তারা যেন নাগপাশে যেন আবদ্ধ হয়ে পড়েছে। আমাদের পথ নেই কোনো। দেখো, এখানে সাধারণ মানুষদের পথ না থাকা বলতে তাদের নিরুপায় অবস্থার কথা ব্যক্ত করেছেন। অর্থাৎ তারা বিপর্যস্ত পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার জন্য কোন পথের সন্ধান, মানে কোনো পথেরই সন্ধান তারা পাচ্ছেন না। কারণ সমগ্র পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতায় অস্তিত্বের সংকটে ভুগছে। তারপরের লাইন, আমাদের ঘর গেছে উড়ে। ঘর তো আমাদের আশ্রয়স্থল, ফলে ঘর উড়ে যাওয়ার মধ্য দিয়ে কবি এখানে সাধারণ মানুষের আশ্রয়হীনতার কথাকে বোঝাচ্ছেন, যে তাদের থাকবার আর কোনো জায়গা নেই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সব শব্দের অর্থ হলো মৃতদেহ। সুতরাং আমাদের চারিপাশে শিশুদের মৃতদেহ ছড়িয়ে রয়েছে। এর আগে আমরা পাবলো নেরুদার অসুখী একজন কবিতাতেও কিন্তু শিশুদের মৃত্যুর কথা শুনতে পেলাম। সেই কবিতায় ছিল, শিশু আর বাড়িরা খুন হলো। কিন্তু এমনটি হওয়ার কারণ কি? কারণ হলো সাম্রাজ্যবাদী আগ্রাসন, যুদ্ধ ও ক্ষমতায়নের দ্বন্দ্ব। এর ফলে সমগ্র পৃথিবী জুড়ে আদর্শহীন হিংসার রাজনীতি ছড়িয়ে পড়ছে। যে কোনো যুদ্ধে কিংবা সন্ত্রাসে নিরপরাধ মানুষরাই কিন্তু বলি প্রদত্ত হয়। শিশু হলো ভবিষ্যতের অগ্রদূত, আর এই নিষ্পাপ, নির্দোষ, নিরপরাধ শিশুরাও কিন্তু এই বলির হাত থেকে রেহাই পায় না। তারপরের লাইন দেখো, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কি বোঝাতে চাইলো? এখানে বলছে সাধারণ মানুষ সবাই তার নিজের জীবন নিয়ে কিন্তু সন্ধান প্রকাশ করছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অরাজকতা, অসহিষ্ণুতা, সাম্রাজ্যবাদ ও ক্ষমতায়নের রাজনীতি সমগ্র পৃথিবী জুড়ে চিন্তা, চেতনা, মানবিকতা, বিবেককে ধ্বংসস্তূপের ওপর এনে দাঁড় করিয়েছে। সাধারণ মানুষ, শিশু কিংবা জনপদ কোনো কিছুই এই মরণ লীলা থেকে কিন্তু রেহাই পাচ্ছে না। তারপরের লাইন, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমাদের যাবার সমস্ত পথ বদ্ধ, তাই আমরা যে কজন বেঁচে আছি এসো হাতে হাত রেখে আমরা একতাবদ্ধ হয়ে থাকি। এখানে একটি গল্পের কথা বলি। গল্পের নাম একতাই বল। একজন কৃষকের 3টে পুত্র সন্তান ছিল। তো সেই পুত্র সন্তানের মধ্যে বনিবনা হতো না, তারা সবসময় একে অপরের সঙ্গে ঝামেলায় লিপ্ত থাকতো। তো যত দিন যাচ্ছে তাদের বিবাদ আরও বেড়েই চলেছে। যখন মৃত্যুশয্যায় সেই চাষিটি বা কৃষকটি পড়েছে, তখন সে তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় পড়েছে। তখন সেই তার মৃত্যুশয্যা থেকে তার 3 পুত্রকে ডেকে পাঠায় এবং বলে যে তাদের একত্রে থাকার জন্য, এবং উদাহরণস্বরূপ তাদেরকে একটি করে লাঠি দেওয়া হয় ভাঙার জন্য। 3 জনে খুব সহজেই সেই লাঠিগুলোকে ভেঙে ফেলে। কিন্তু যখন 3টে লাঠি একসঙ্গে জড়ো করে দেওয়া হয়, তখন কিন্তু সেই লাঠি তারা ভাঙতে পারে না। তারা কিন্তু সেই লাঠি ভাঙতে ব্যর্থ হয়। অর্থাৎ একা থাকলে কিন্তু ভাঙা খুব সহজ, কিন্তু যখন একত্রে থাকবে
তখন কিন্তু সেটাকে আলাদা করা বা ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। তাই এখানেও কবি বললেন যে এসো আমরা যে কজন বেঁচে আছি আমরা আরও বেঁধে বেঁধে থাকি, একত্রে থাকি। এবার আমরা দ্বিতীয় স্তবকে প্রবেশ করব। প্রথম লাইন রয়েছে, আমাদের ইতিহাস নেই, মানে ইতিহাসের পাতায় আমাদের মতো সাধারণ মানুষের কোনো স্থান নেই। ইতিহাস তো কেবল রাজরাজাদের বীরত্ব দেখাতেই ব্যস্ত, সেখানে কি আমাদের মতো অসহায় মানুষদের দেখানো যায়? যায় না। এর পরের লাইন রয়েছে, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। কি বোঝাতে চাইলো? বলছে যদি ইতিহাসের পাতায় আমরা স্থানও পাই, তবে আমাদের কেবল মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হয়। আমরা তো ইতিহাসে শুনেছি কিংবা পড়েছি যে গ্রীসে রাজাদের মনোরঞ্জন করার জন্য সেই প্রজাদের ষাঁড়ের সঙ্গে যুদ্ধ করতে হতো। যতক্ষণ পর্যন্ত না সেই প্রজাটি মারা যায় ততক্ষণ সেই যুদ্ধ চলতেই থাকতো। কিংবা দাস প্রথার কথাও আমরা শুনেছি। এই যে দাস প্রথা কিংবা এই যে সাধারণ প্রজা যারা ষাঁড়ের সঙ্গে যুদ্ধ করছে, তারা তো সবাই তো আমাদের মতো সাধারণ মানুষ। ওই তাদের তো বীরত্বের কথা সেখানে প্রকাশ পায় না, তাদের উজ্জ্বল চরিত্রের কথা প্রকাশ পায় না, বরং তাদের যেভাবে দেখানো হয় সেগুলো কিন্তু সব কালিমালিপ্ত। এরপরে বলছে আমাদের চোখ মুখ ঢাকা। আমরা তো চোখ দিয়ে দেখি আর মুখ দিয়ে কথা বলি। যখন চারপাশে অনাচার বৈষম্য চলে, তখন সেই চোখ আর মুখই কিন্তু আমাদের হাতিয়ার হয়ে ওঠে। কিন্তু এই বিষণ্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষ তার প্রতিবাদের ভাষা যেন হারিয়ে ফেলছে। কবি তাই বোঝাতে চেয়েছেন। এর পরের লাইন রয়েছে, আমরা ভিখারি 12 মাস। আমরা ভিখারি 12 মাস। বলছে সাধারণ মানুষরা দিন আনা দিন খাওয়া মজুর। ভিখারিরা যেমন প্রতিদিন ভিক্ষা করলে তবেই তাদের খাবার জোটে, তেমনি সাধারণ মানুষরাও কিন্তু ভিখারির মতোই 12 মাস কাজ করে আর তাদের সংসার চালায়। এরপরে রয়েছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। দেখো এখানে আলোচ্য এই লাইন দুটিতে একবার আশা আর একবার নিরাশা, এই দুটোই কিন্তু ফুটে উঠছে। এই পংক্তিতে সাধারণভাবে আশাহীনতার একটা স্বর শোনা যাচ্ছে। যাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন, যারা বুঝতে পারছে না যে আজ বাদে কালকে তারা নিজেরাই বাঁচবে কিনা, তাদের কাছে কিন্তু পৃথিবীর অস্তিত্ব, মানবতা, মানবধর্ম ইত্যাদি এই শব্দগুলো কিন্তু একটা হাস্যকর, একটা অর্থহীন, যার কোনো মানেই নেই। এর পরের লাইন রয়েছে, আমাদের কে, আমাদের কথা কে বা জানে। দেখো সত্যিই তো তাদের কথা কেউই খোঁজ রাখে না, কেউই জানে না। দুটি রাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ বাঁধে তখন রাষ্ট্রনায়করা কেবল নিজেদের স্বার্থসিদ্ধির কথাই কিন্তু চিন্তা করে। দেশের অগণিত সাধারণ মানুষ, তাদের অস্তিত্বের কথা, তাদের কি হবে, তাদের বিপন্নতার কথা, এইসবের কিন্তু কোনো গুরুত্বই তাদের কাছে নেই। এই পংক্তির মাধ্যমে একটা তাচ্ছিল্যের ভাব কিন্তু প্রকাশ করলেন কবি। আমরা ফিরেছি দূরে দূরে। ওই যে আমরা সারা বছর ভিক্ষাবৃত্তির মতো কাজ করে বেড়াই, আজ এর বাড়ি কাল ওর বাড়ি, সেইভাবে আমাদের দিন চলে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আমরা তো দেখছি আমাদের আশেপাশে কেউ নেই, মৃতদেহ পড়ে রয়েছে শিশুদের, আমাদের বাড়িঘর নেই, কিচ্ছু নেই। তবুও আমরা যে কজন এখনও বেঁচে রয়েছি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। দেখো এখানে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই বাক্যটি কিন্তু দুবার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কবি এটি ধ্রুবপদের মতো কিন্তু ব্যবহার করেছেন। এখানে দেখো যেটা কবিতাটায় হচ্ছে সেটা হচ্ছে, যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মানুষের বাসস্থান। প্রতিদিন কেউ না কেউ তাদের আত্মীয়দের হারাচ্ছেন। শিশুদের সব কাছে দূরে ছড়িয়ে রয়েছে। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি আজ একদম বিধ্বস্ত। মানুষদের সাহায্য করবার মতো কেউ নেই, তাদের অস্তিত্ব সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে কথক আহ্বান করছেন প্রত্যেকেই প্রত্যেকের যেন হাত ধরে আমরা চেষ্টা করি এই প্রাণঘাতী যে বিপর্যয় ঘটছে সেখান থেকে মুক্তি পাবার। বেঁধে বেঁধে থাকি শব্দবন্ধনটিতে একটি দৃঢ়, সংঘবদ্ধ ও গভীর বিশ্বাসের স্বর কিন্তু শোনা যাচ্ছে। আর তার সঙ্গে এই আরও অব্যয়টি প্রয়োগ করার পর মানে এই একতা এবং শপথের সুর যেন দ্বিগুণিত হয়ে উঠেছে। আমরা তো এই কিছুদিন আগেই দেখলাম রাশিয়া এবং ইউক্রেনের নির্মম যুদ্ধ। তো সেখানে কত মানুষের হত্যা হয়েছে, কত মানুষ অকালেই চলে গেছেন, এর মধ্যে আমাদের ভারতীয় অনেকজন মারা গিয়েছেন। তো এই যুদ্ধ কোনো কোনো সময় কিন্তু সেটা সমাজের পক্ষে বা দেশের পক্ষে হিতকর নয়। এই পুরো কবিতা জুড়ে একটি ইংরেজি প্রবাদ বাক্যের সঙ্গে কিন্তু এর খুব মিল আছে। সেই প্রবাদটি হলো,
ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। মানে আমরা একত্রে থাকলে আমাদের অস্তিত্ব টিকবে, আর বিচ্ছিন্ন হলেই আমাদের বিলুপ্তি নিশ্চিত। তাই তো ডাইনোসর যারা একটা সময় পৃথিবীতে রাজ করেছে, তাদের দাম্ভিক আচরণের জন্য আজ তারা বিলুপ্ত। কিন্তু পিঁপড়ে, তারা দলবদ্ধভাবে থাকে বলে সেই যুগ থেকে কিন্তু আজও তারা এক্সিস্ট করে, তারা আজও কিন্তু টিকে রয়েছে। তাহলে এই পুরো কবিতা জুড়ে কবি কিন্তু একটা যুদ্ধবিরতি জয়গান করার চেষ্টা করেছেন এবং শেষমেশ আমাদের নিরাশার মধ্যেও আশার আলো দেখাতে চেয়েছেন যে এসো আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকি, আমরা একে অপরের পাশে থাকি, একে অপর দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখি। কবি পুরো কবিতা জুড়ে কিন্তু সেটাই বোঝাবার চেষ্টা করেছেন। আশা করছি কবিতাটি বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয়নি। আর যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।